হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব ৩৩। পর্বটি হালকা রোমান্টিক, চাইলে স্কিপ করতে পারেন। গ্রীষ্মকাল, সময় এখন দুপুর গড়িয়ে যাচ্ছে। তপ্ত রোদের তাপে হাঁসফাঁস করছে শহর জুড়ে মানুষ। নয়নার শরীরটা আজ বেশ একটা ভালো লাগছে না। হালকা পেট ব্যথা আর ক্লান্তি নিয়ে সে পুরো ক্লাস না করেই স্কুল থেকে বেরিয়ে পড়েছে। ফুটপাত ধরে ধীরে ধীরে হাঁটছে, চোখ তার কৃষ্ণচূড়ায় রাঙা ফুলে ভরা গাছগুলোর দিকে। যেন পুরো ঢাকা শহরটাই এক রঙিন ফুলের শহরে রূপ নিয়েছে। জারুল, কৃষ্ণচূড়া, সোনালু সব মিলিয়ে চারপাশটা এমন মন কাড়া যে তাকালেই চোখটা জুড়িয়ে আসে। এই নয়না! হঠাৎ পরিচিত এক কণ্ঠস্বর কানে আসতেই থমকে দাঁড়ালো নয়না। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখলো পলাশ আসছে। নয়নার স্কুলেই পড়ে সে, এবার এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষার দিন চলছে এখন। পলাশ দৌড়ে এসে ঠিক নয়নার সামনে দাঁড়ালো। মুখে ঘাম কাঁধ ওঠানামা করছে হাঁপানিতে, বোঝাই যাচ্ছে অনেকটা দৌড়ে এসেছে। কি হয়েছে, এভাবে দৌড়ে এলেন কেন? তোমাকে যে সকালে বললাম ছুটির পর দাঁড়িয়েও, কিন্তু তুমি তো না বলেই চলে যাচ্ছিলে। নয়না আবার হাঁটা শুরু করেছে। পলাশও তার ঠিক পাশেই হাঁটছে, চুপচাপ, কিন্তু যেন অনেক কিছু বলার ইচ্ছে চোখে। তার পরনে সাদা রঙের শার্ট, সঙ্গে নীল জিন্স। সাধারণ পোশাক হলেও বেশ মানিয়েছে তাকে। গায়ের রং তার ফর্সা। আমার শরীর খারাপ লাগছে, সেজন্য আগেভাগে বলে চলে এসেছি। আপনাকে বলতাম কিভাবে? তাও কথা। মাথা চুলকাতে চুলকাতে কথা বলল পলাশ, কণ্ঠে একরকম ভেবে না পাওয়া ভাব। নয়নার দৃষ্টি একটানা সামনের দিকে, চোখে কোনো চঞ্চলতা নেই, যেন পলাশের উপস্থিতি তার জন্য একেবারে নিরর্থক। এক ফোঁটাও আগ্রহ নেই চোখে মুখে। আচ্ছা নয়না, শোনো। বললেই হয়, কান আছে যখন অটোমেটিক শুনতে পারবো। স্কুল থেকে পিকনিকে যাবে, তুমি যাবে না? না। কেন? সেটা আমার বিষয়। চুপচাপ রইল পলাশ। নয়নার সঙ্গে কি ঘটেছে সেসব পলাশ জানে, খুব ভালো করেই জানে। তবুও সে চেষ্টা করে নয়নাকে স্বাভাবিক রাখার, যেন অন্তত কিছুটা স্বস্তি পায় ওর চোখে মুখে। কিন্তু নয়না কারো সঙ্গেই, বিশেষ করে ছেলেদের সঙ্গে কথা বলে না। এই বয়সে তার মনে গেঁথে গেছে এক ধরনের ভয়, একরকম গোপন ক্ষোভ। আর যেসব অভিজ্ঞতা এই অল্প বয়সে তাকে পেরোতে হয়েছে, তাতে তার এমন মনোভাব খুব একটা অস্বাভাবিকও নয়। ওকে মেহবুবা, আপনাকে না বলেছি এসব নামে ডাকবেন না? নয়না মুখে হালকা বিরক্তির ছাপ এনে প্রশ্নটা ছুড়ে দিল। পলাশ শুধু মুচকি হাসলো। চেনা সেই হাসি, যে হাসির আড়ালে অভিমানও ঢাকা পড়ে যায় কখনো কখনো। আমি ছাড়া আর কে ডাকবে বলো? আমিই ডাকবো। রাগ করো না, এখন আসছি আমি, পরে কথা হবে। হবে না কথা, যান আপনি। নয়না পা চালিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। পলাশ পড়ে রইল একটু পেছনে স্থির। ছেলেটি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল নয়নার চলে যাওয়ার পথে, চোখে একরকম অপূরণীয় শূন্যতা। তারপর ধীরে ধীরে সে নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো নিঃশব্দে। আমি দেশের বাইরে যাব না মা, তুমি আরিশকে বলো, বোঝাও প্লিজ মা। সাবিয়ার চোখ মুখ ফুলে গেছে, সকাল থেকে একটানা কাঁদছে সে। ছোটবেলা থেকে গ্রামের মাটিতে বেড়ে ওঠা মেয়েটা হঠাৎ করে দেশের বাইরে যাওয়ার খবর শুনে বেশ অস্থির হয়ে পড়েছে। মনের ভেতর একরাশ ভয় আর শূন্যতা জমে উঠেছে। মা, ভাই আর আরিশ, এই তিনজনকে ছেড়ে এত দূরে চলে যাওয়ার কথা ভাবতেই বুকটা কেঁপে উঠছে তার। সব মিলিয়ে সাবিয়ার মনটা ভীষণ খারাপ। পাশে বসে তাসলিমা খাতুন মেয়ের মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছেন, চোখে মুখে নীরব সান্ত্বনা। শান্ত হ তুই, আরিশ ফিরুক আগে, হয়তো মাথা ঠান্ডা হলে কিছু বোঝালে বুঝবে। তবে হ্যাঁ, এরপর থেকে বুঝে শুনে কাজ করবি। কি দরকার ছিল অরানা বড়ার জুসে মদ মেশানোর? চোখ মুখ কুঁচকে ফেললো সাবিয়া। ওই অরাকে নাজেহাল করার জন্যই তো করেছিল সব, কিন্তু হলো উল্টো। সাবিয়াকে নাজেহাল হতে হচ্ছে এখন। ওই মেয়েকে সহ্য হয় না আমার। কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? আমিও তো আরিশের কাজিন। তাহলে আমাকে কেন বিয়ে করলো না সে? ওরাকেই কেন? আর করেছে তো করেছে, এত আদিক্ষেত আর কি হয়েছে? নিজেকে সামলাতে হবে সাবিহা। তোকে আগেও বলেছিলাম, কাছাকাছি গিয়ে বিশ্বাস অর্জন করে ক্ষতি করতে হয়, তাহলে সেটা মরণ কামড় হবে। হুম। লম্বা নিঃশ্বাস ফেললো সাবিয়া। আর কোনো কথা না বাড়িয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে গেল সে। সকাল থেকে অপেক্ষা করে বসে আছে ওরা, আরিশের ফেরার অপেক্ষা যেন ফুরোচ্ছে না। সন্ধ্যা থেকে আরিশের পছন্দের বিভিন্ন খাবার রান্না করেছে সে। বিরিয়ানি, গরুর মাংস, ভাত, পোলাও, সব কিছু। কিন্তু সমস্যা হলো ওরা কন্টিনেন্টাল ডিশ বানাতে জানে না। তবে সময় নিয়ে এটাও শিখে নেবে বলে ভেবেছে সে। ঘরের ভিতর পাইচারি করছে ওরা। পরনে কালো রঙের শাড়ি, বিয়ের পর আজকে প্রথম শাড়ি পরেছে সে। তামান্না পরিয়ে দিয়েছে, বিয়েতেও শাড়ি পরেনি। শাড়ি সামলানো ঝামেলা বলেই পরা হয়নি তখন। বারবার দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে সে। 11:45 বেজেছে। এয়ারপোর্টে নেমে কল করেছিল আরিশ, বলল কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরবে। কিন্তু কই, 20 মিনিট পেরিয়ে গেল, তবুও তো আসছে না। অবশ্য কিভাবে আসবে, ঢাকার যে জ্যাম, তাতে 20 মিনিটে বাসায় পৌঁছানোর কথা ভাবাও হাস্যকর ব্যাপার। বিরক্তিতে কপাল কুঁচকে এলো অরার। কি বোকা বোকা ভাবনা তার। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কিছুক্ষণ। কালো শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, গলায় কানে কুন্দনের সিম্পল গয়নাগাটি, কপালে একটা ছোট টিপ, হাতে ম্যাচিং চুড়ি, চুলগুলো খোলা তবে বেশ পরিপাটি করে রাখা।
ঠিকই আছে সব। নিজেকে প্রশ্ন করলো ওরা মনে মনে, তারপর আবার নিজের দিকে মনোযোগ দিল। চোখে কাজল লাগানো হয়নি, দ্রুত হাতে কাজলটা দিয়ে চোখে লাগাতে শুরু করলো সে। এর মধ্যে গাড়ির আওয়াজ শুনে আচমকা নেড়ে উঠল ওরা। বুকের ভেতর অদ্ভুত এক ঝাঁকুনি ধরপড় করতে লাগলো। হঠাৎ কাজলটা তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের ওপর রেখে শাড়ির কুচি ধরে ঝটপট ঘর থেকে বেরিয়ে গেল। তালহা গিয়েছিল এয়ারপোর্টে, দুই ভাই একসাথে বাসায় ফিরেছে মাত্র। তামান্না দরজা খুলে দিয়েছে। তালহা আর আরিশ পরপর বাসায় ঢুকলো, যেন দীর্ঘ সময় পরে ঘরে ফিরে এসেছে। অথচ মাত্র দুদিন বাইরে ছিল আরিশ। তামান্নার মুখে এক উজ্জ্বল হাসি। কি খবর তামান্না? গম্ভীর কণ্ঠে শুধালো আরিশ। এমনিতেও সবসময় এরকমই গম্ভীর থাকে সে, তবে ওরার সামনে আলাদা। ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। তোর ভাবি কোথায়? রুমে? সিঁড়ি পর্যন্ত এসে থমকে দাঁড়ালো ওরা। ওই তো ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে আরিশ, পরনে সেই চিরসেনা কালো রঙের পোশাক। নিজের দিকে তাকিয়ে মুচকি হাসলো ওরা। আজকে সেও আরিশের মতো কালো রঙের পোশাক পরেছে। এর মধ্যেই তালহার নজর গেল ওরার দিকে। ভাবি ওখানে ভাইয়া। তালহার কথায় সিঁড়ির দিকে দৃষ্টিপাত করলো আরিশ। ঠিক সেই মুহূর্তেই যেন ছোটখাটো হার্ট অ্যাটাক হলো তার। বুকটা ধক করে উঠল। কিছুটা পিছনে সরে গিয়ে সোফায় বসে পড়লো আরিশ। আকস্মিক ঘটনায় ওরা হতবাক হয়ে তাকিয়ে আছে। নিজেকে সামলে যত দ্রুত সম্ভব সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো সে। তামান্না তালহা আরিশের অবস্থা দেখে মুসকি মুসকি হাসছে। কি হলো ভাইয়া? এই মেয়েটা কে তালহা? হুস, নিজের বিয়ে করা বউ নিজেই চিনতে পারছো না? শুকনো ঢোক গিলল আরিশ। বসা থেকে উঠে দাঁড়িয়ে অরার দিকে এগোলো। কি হয়েছে আপনার? শরীর ঠিক আছে তো? ব্যতিগ্রস্ত হয়ে শুধালো অরা। আরিশ চুপচাপ তাকিয়ে আছে তার দিকে, কোনো কথা বলছে না। অরা আরো কয়েকবার একই প্রশ্ন করেও কোনো উত্তর পেল না। হঠাৎ আরিশের মনে পড়ল অরাকে তালহাও দেখছে। সম্বিত ফিরে পেল সে। কোনো কিছু না বলেই হুট করে অরাকে কোলে তুলে নিল। চমকালো অরা। তামান্না কিছুটা লজ্জা পেল বটে, কিন্তু তালহার ঠোঁটের কোণে হাসি। কি করছেন আপনি? এখানে লোকজন আছে। থাকুক। এই তালহা, চোখ বন্ধ করে রাখ। আমার বইয়ের দিকে তাকাবি না এখন, আমি দেখব শুধু। ঠিক আছে মহারাজ। তালহা হাসতে হাসতে চোখ বন্ধ করে ফেললো। তামান্না মাথা নিচু করে হাসছে। সিঁড়ির দিকে এগোলো আরিশ। ওরা চলে যাওয়ার পর তালহা তামান্নার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসতে লাগলো। ভুরু উঁচে শুধালো, তামান্না কি হয়েছে? আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? এমনি। ও তাই? হুম হুম, একদম তাই। চলো ছাদে গিয়ে বসি। খুশি হয়ে গেল তামান্না। হাসি হাসি মুখে শুধালো, গান শোনাবেন? হ্যাঁ শোনাবো। তাহলে চলুন। আরিশ ঘরে ঢুকে অরাকে কোল থেকে নামিয়ে দিল, যেন কোনো সময় নষ্ট না হয়। এক মুহূর্ত অপেক্ষা না করে তৎক্ষণাৎ দরজা আটকে দিয়ে তার হাত ধরে বিছানায় বসিয়ে দিল। অরা শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলো। মনে হতে লাগলো লোকটা কি আজ পুরো পাগল হয়ে গেছে? এত এলোমেলো আচরণ কেন? তার মন মানসিকতা কি পুরোপুরি বদলে গেছে? আরিশ এক নিঃশ্বাসে তাকে খাটে বসিয়ে পা ঝুলিয়ে রেখেছে, তারপর ফ্লোরে হাঁটু গেড়ে নেমে একেবারে তার সামনে বসে গেল। চোখে এক অদ্ভুত দৃশ্য, না বলা কিছু কথা, অস্বাভাবিক কিছু অনুভূতি মিশে যেন এক অস্থির নীরবতা সৃষ্টি হলো। তুমি কি মারতে চাইছো আমাকে? চমকালো ওরা। চোখ ছলছল করে উঠল তার। আরিশ কিভাবে এমন কথা বলল তাকে? মানে? তোমার এই অপূর্ব সৌন্দর্য আমাকে খুন করে ফেলছে হামিংবার্ড। এভাবে বেরো না জান। তোমার এই সৌন্দর্যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কন্ট্রোল হারাচ্ছি পাখি। ওরা এবার একটু লজ্জা পেল, মাথা নিচু করে ফেললো সে। আরিশ যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে ডুবে গেছে। তার চোখ এক পলকও সরে না। ওরার মাথার চুল থেকে শুরু করে পা অবধি পুরো দেহ এক নজরে পরখ করছে। লাল রঙের লিপস্টিক আর কালো শাড়ি যেন এক অন্যরকম দুনিয়া খুলে দেয় তার সামনে। অরার ঠোঁটের দিকে এক মনে তাকিয়ে আরিশের চোখে যেন কিছু হারিয়ে যাওয়ার অবস্থা। তার মধ্যে অরার মেদহীন উন্মুক্ত পেটের কিছু অংশ দেখা যাচ্ছে এখন। আরিশ ইচ্ছে করে শাড়ির পৃষ্ঠটা একটু সরিয়ে রেখেছে, যেন সে আরো ভালোভাবে দেখতে পারে। আসতে আর কোনো অসুবিধা হয়নি তো আপনার? ওখানকার সব কিছু ঠিক আছে তো? ঠিক নেই জান, আমি ঠিক নেই। তোমার মাঝে হারিয়ে যাচ্ছি আমি। বসা থেকে উঠে দাঁড়িয়ে চুলের মুঠি টেনে ধরল আরিশ। হালকা ব্যথা পাচ্ছে অরা, কিন্তু সেটা বলার আগে আরিশের ঠোঁটের নিচে চাপা পড়ল অরার ঠোঁট। চিরচেনা সেই উন্মাদনা, কঠোরতার ছোঁয়া পেল সে। ভালো লাগা, খারাপ লাগা, আকর্ষণ সবকিছু একসাথে অনুভব করছে মেয়েটা। চুম্বনের সাথে সাথে উন্মুক্ত পেটের ওপর হাত দিয়ে স্লাইড করতে লাগলো আরিশ। অরার কেমন কেমন লাগছে যেন। এই অনুভূতির নাম জানা নেই তার। জীবনে প্রথম এমন কিছু অনুভব করছে সে। কিছুক্ষণ পর থামলো আরিশ। ফ্রেশ হয়ে নিন আগে আরিশ। আপনার জন্য আপনার পছন্দের খাবারগুলো রান্না করেছি আজ। ওরাকে বুকে জড়িয়ে ধরেছে আরিশ। আচমকাই তালহার কথা মনে পড়ল আরিশের। চোখ মুখ কুঁচকে ফেললো সে। এভাবে সেজেগুজে রুমের বাইরে কেন গিয়েছিলে হামিংবার্ড? তালহা ছিল ওখানে। আপনি কিন্তু বলেছেন এসব বলবেন না। তালহা আপনার ভাই, আমারও ভাই হয়।
নিজেকে সামলাতে চেষ্টা করছে আরিশ। নেহার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছে বলেই এখনো নিয়ন্ত্রণ হারায়নি সে, নয়তো আজকে তালহার জন্য ফের ঝামেলা হতো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে আরিশ, কিন্তু তার ওভার পজিটিভনেস আর রাগ এটা তার স্বভাব। এসব তো পরিবর্তন করা সম্ভব না। সে যাই হোক, অপ্রয়োজনে কখনো সেজেগুজে রুমের বাইরে যাবে না। তোমার সবকিছু কেবল আমার জন্য, সুন্দর দেখা কিংবা অসুন্দর সবকিছু আমি দেখব। আমি ঠিক আছে, এখন যান, ফ্রেশ হয়ে আসুন। ফ্রেশ হওয়ার কথা মনে পড়তে আরিশের মনে হলো আসলে গোসল করা দরকার। বাইরে থেকে এলাম, ফ্রেশ না হয়ে এসব করা উচিত না। লং জার্নি, যদি কোনো ব্যাকটেরিয়া সাথে নিয়ে আসি, সেসব তোমার শরীরে যায় তখন কি করব? না না, আমি এমন রিস্ক নিতে পারবো না। আমি গোসল সেরে আসছি। মুখটা মলিন হয়ে গেল অরার। নিজের হাতে রান্না করেছে বলল সে, তবু লোকটার থেকে শুনতে পেল না কিছু। কিছু তো বলতে পারতো। যান। যান না বলে যান বলতেও তো পারো। জামা কাপড় খুলতে খুলতে বলল আরিশ। ওরা অন্যদিকে তাকিয়ে আছে। আমি কি চেঞ্জ করব, না মানে এভাবে খেতে যাব? দরকার নেই, সুন্দর লাগছে, এভাবেই থাকো। তালহা দেরিতে খাবে হয়তো, আমরা এখন খেতে যাব। ঠিক আছে, আমি ডাইনিং রুমে গেলাম, আপনি আসুন। ওরা যেতে চাইলে আরিশ তার হাত ধরে নিজের বুকের ওপর ফেললো তাকে। ওরার মুখটা এখন আরিশের উন্মুক্ত বুকের সাথে মিশে আছে। স্বস্তি নিঃশ্বাস ছাড়লো ওরা। যাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা।